দর্শক স্বাগত বিজয় টিভির নিয়মিত আয়োজন স্টারকাস্টে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান এবং আমার সাথে আজকে যিনি আছেন তিনি দেখতে খুব মিষ্টি এবং তাকে নিয়ে আজকাল খুব আলোচনা হচ্ছে। তিনি প্রথমত একজন অভিনেত্রী এবং পরবর্তীতে তিনি বলে থাকেন যে তিনি একজন চিকিৎসক। আপনারা হয়তো এরই মধ্যে অনুমান করতে পারছেন আমি কার কথা বলছি। হ্যাঁ দর্শক, আমাদের সঙ্গে আছেন মিষ্টি জান্নাত। স্বাগত আপনাকে, কেমন আছেন? খুব ভালো আছে, একটু গলা প্রবলেম। প্রথমে একটু জানতে চাই যে নায়ক নায়িকা, শুধুমাত্র আমি নায়িকাদের কথা বলবো না, নায়ক নায়িকা মানেই যেন নামের সাথে আলোচনা এবং সমালোচনা দুটি শব্দই আছে। আপনি ব্যাপকভাবে এখন আলোচনায় আছেন, সমালোচনায় আছেন, এই বিষয়গুলোকে কীভাবে হ্যান্ডেল করছেন? আসলে দেখেন, আলোচনা থাকলে তো সমালোচনা থাকবে। তো সমালোচনা আলোচনা আসলে এপিটোপিট। সমালোচনা ভালো, কারণ তখন নিজেকে শুধরানো যায়। বাট সব সমালোচনা কিন্তু ভালো না, ইচ্ছাকৃতভাবে বাঙালিরা করে থাকে, এটা আবার খারাপ। তো ইটস ওকে, আমার ভালো লাগে। শাকিব খানের সাথে আপনার নাম অনেক বেশি জড়িয়ে নানান ঘটনার বা নানান কথা উঠছে, তো এই বিষয়টি একটু জানতে চাইবে। এবং আপনি কিন্তু খোলাখুলি কিছু বলছেন না কেন? যখন বলার খোলাখুলি তখনই মনে হয় বলা উচিত। মানে আগে থেকে, মানে সিনেমা হোক বা যাই হোক বা পার্সোনাল লাইফ হোক, আগে থেকে আসলে আমি কোনো কিছু বলতে পছন্দ করি না। মানে থাকুক, ইটস ওকে। তো সম্ভাবনা সিনেমাও হতে পারে একসাথে, বিয়ে হওয়ার কি সম্ভাবনা আছে নাকি? যেটা গুঞ্জন উঠেছে সেটা জানি না, না হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। সবকিছুই কিন্তু আপনি একটা বেশ রহস্যজনকভাবে উত্তর দিতে পছন্দ করেন। এটা কি ব্যক্তিগতভাবে কি মিষ্টি জান্নাত এরকম? না না, আমার মনে হয় আর্টিস্টদের, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সবকিছু একটু রহস্যজনক থাকা দরকার না? কারণ সব যদি খোলামেলা বলে দেয়, মানে বেডরুমের চিহ্ন যদি সোশ্যাল মিডিয়া বা পাবলিক জেনে যায়, আমার মনে হয় এটা আমার পছন্দ না। মানে আমার খুব ইচ্ছা আছে, যেমন আমার যদি মানে আমি যদি বেঁচে থাকি, জানি না কখন বেঁচে কতদিন থাকবো, যদি অনেক এজ হয়ে যায়, লাইক 50 years old বা এরপরে, আমি আমার ওই চেহারাটা কাউকে দেখাতে চাই না। নায়িকাদের বা নায়ক নায়িকাদের বেডরুমের ঘটনাগুলো সামনে চলে আসে, বা এই যে ব্যক্তি জীবন এত বেশি খোলাখুলি, এই বিষয়গুলোকে নিয়ে কি কখনো চিন্তা করেছেন? এটাই কিন্তু একটা সিনেমার স্ক্রিপ্ট হতে পারে, কিন্তু আমার পছন্দ না। থাকে না, এক একজন এক একটা জিনিস পছন্দ, যেমন কারোর পাহাড় পছন্দ, কারোর সমুদ্র। তো আমার ওই জিনিসটা পছন্দ না। আমার পছন্দ যে ব্যক্তি জীবন ব্যক্তি থাকুক, মানে প্রফেশনাল লাইফ সবাই দেখুক, এরকম। অনেকেই কিন্তু বলছেন যে আপনি শাকিব খানের নাম ব্যবহার করে একটু আলোচনায় থাকার চেষ্টা করছেন। নাম কিন্তু আমি ব্যবহার করিনি। কিছু জার্নালিস্ট এসে আমাকে কোশ্চেন করেছিল ফুটবল টুর্নামেন্টে, যে শোনা যাচ্ছে আপনার কথা খুব দেখা হচ্ছে, একই হোটেলে থাকছেন, এরকম আর কি। সেটা তাদের ব্যাপার, আমি কিন্তু বলিনি। আমি বলছি হ্যাঁ, যেগুলো শুনেছেন দেখা হচ্ছে সবই ইটস ওকে, এগুলো তো কোনোটা মিথ্যা না। শাকিব ভাইয়ের সাথে এমনিতে আপনার সম্পর্ক কেমন? খুবই ভালো। 17 থেকে আসলে আমাদের একটা সিনেমা হওয়ার কথা ছিল, দুটো, পরে সামহাউ তার পারিবারিক কারণে করা হয়নি। আর একটা হচ্ছে মানে এইভাবে হয়নি, টাকা দেওয়ার পরেও প্রডিউসার আবার রিটার্ন নেওয়া হয়েছে, রাগ করে করা হয়নি, এরকম। শাকিব ভাইয়ের কথা তো গেল, অন্য সিনেমার কোনো পরিকল্পনা আছে কিনা? আমি ফেব্রুয়ারি অ্যান্ড মার্চে থেকে এই পর্যন্ত 4টা সিনেমাতে সাইন করেছি, এবং এটি ঈদের পর থেকে শুট শুরু হবে। যেটা দিয়ে ফার্স্ট কন্ট্রোভার্সি স্টার্ট হইলো, শেখ রাসেলের আর্তনাদ নামে একটা সিনেমা, ওখানে আমি শেখ রেহানা আপা চরিত্র প্লে করছি। আচ্ছা, ওইটা আমি বিনা পারিশ্রমিকে করতে চাইলাম। কেন চাইলাম এটা নিয়ে পুরো ট্রোলিং শুরু করে দিল। আচ্ছা, কেন চাইলেন আপনি? কারণ আমি শেখ পরিবারকে ভালোবাসি, আমার ভালোবাসা থেকে তো আমি যে কোনো কিছুই করতে পারি। শুধুমাত্র পছন্দের কারণে আমি ওরকম কিছু ভেবে আমি আসলে করিনি। এটা নিয়ে অনেক ট্রোলিং শুরু হয়ে গেল যে হ্যাঁ, উনি তো এখন পূর্বাচলে জায়গা পাবে, তারপরে BMW গাড়ি চড়বে, তারপর অনেক লাক্সারি লাইফ লিড করবে, এরকম অনেক কিছু। আমি তো জানি আপনি অলরেডি সেটাই, এটার পরই আসলে কথাগুলো আসলো যে ভাই, আমার ঢাকা শহরে জমিও আছে, ফ্ল্যাটও আছে, গাড়িও আছে, সো আপনাদের এগুলো ভাবার কিছু নেই। এখান থেকে কিন্তু বলা, কিন্তু পাবলিক ভাবছে আমি শো অফ করছি, পাবলিক ভাবছে যে আমি নিচ থেকে বলছি। আসলে কোনো কথা এই পর্যন্ত শাকিব খানের ইস্যুস থেকে শুরু করে এই ওয়াচেস বলেন, বাড়ি গাড়ি বলেন, এভরিথিং আমি কিন্তু মানে নিজে থেকে বলি নাই, কথা পরিপ্রেক্ষিতে আর কি এসেছে, কথার সূত্র ধরে প্রত্যেকটা ঘটনার। বাট এটা এসে ভালো হয়ে গেছে। মানে আমার আসলে
আমি কি বলে বিলিনিয়ার্স হতে চেয়েছিলাম, 100 কোটি টাকার মালিক। মানে আমার লাইফে একটা ড্রিম থাকে না, এটা আমার ড্রিম, বিজনেস করব, আমি 100 কোটি টাকার মালিক হব। টাকা না থাকলেও এখন দেখা যাচ্ছে প্রতিটা চ্যানেলে আমি এখন বিলিনিয়ার্স, মানে বিলিয়ন ভিউ হচ্ছে, অলরেডি ক্রসড দেখলাম 10.2 লাইক দিস এরকম। এই জিনিসটাকে কিভাবে এনজয় করছেন? ভালো, ওখানে তো অনেক ভালো কমেন্টও আছে, খারাপও আছে, না আমার কিছু যায় আসে না। বাঙালি আসলে কাকে ভালো কমেন্টটা করে, পিএমকে পর্যন্ত নিয়ে ট্রোলিং করে, আর আমি তো ছোটখাটো একজন মানুষ, সো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ওকে, আমরা আরও অনেক বিষয়ে কথা বলবো, তবে এবার যাবো একটি বিরতিতে। প্রিয় দর্শক, বিজয় টিভির সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন স্টারকাস্ট। দেখা হচ্ছে ছোট্ট বিরতির পরে। দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বিজয় টিভির নিয়মিত আয়োজন স্টারকাস্টে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান এবং আমার সাথে আজ আছেন মিষ্টি জান্নাত। বিরতির পর আরও একবার আপনাকে স্বাগত জানাতে চাই। এবার আমি একটু জয় ভাইয়ের প্রসঙ্গে কথা বলতে চাই। এই যে আপনাদের চুমুকাণ্ডে যদি আসি, এটার পিছনের ঘটনা কি ছিল? আমি কিন্তু আসলে ওনাকে থাপড়াইতে চাইও নাই, সে আমাকে চুমু দিতে চেয়েছে বা লং ড্রাইভে নিতে চেয়েছে এরকম কিছু বলা হয় নাই। এটা আসলে কিছু ক্যাপশনস থাকে না, কেটে কেটে ফার্মলিং করে একসাথে করা, কিছু ইউটিউবাররা কয়েকটা চ্যানেলে ইন্টারভিউ দেওয়া হচ্ছে, ওখান থেকে নিয়ে নিয়ে ওরা করেছে। এবার আসি ওই পয়েন্টে, সেটা হচ্ছে যে যখন শাকিব খানের আমার ইস্যুসটা আসলো, তখন তাকে একটা দেখলাম ইন্টারভিউ দিতে, সেখানে সে বলল যে এই যে একটা মেয়ে আছে না মিষ্টি জান্নাত, শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চাচ্ছে বা আবলা আবলা এরকম কি কি যেন কথা বলেছে। আমাকে তখন চ্যানেল থেকে কিছু জার্নালিস্ট এসেছিলেন, দেখালো যে এটা কি আপনি দেখেছেন? আমি বলছি হ্যাঁ আমি দেখেছি। তো বলে এই যে আপনি কীভাবে কথা বললো, আপনার কেমন লাগলো? আমি বলছি উনি তো আসলে এইভাবেই কথা বলেন, এই যে ওই যে সেই যে বলা দরকার ছিল না, বিকজ হি ইজ ভেরি ক্লোজ টু মি। আমার ক্লিনিকে আসে, বোটক্স ট্রিটমেন্ট করে, তার সঙ্গে আমি ঘুরতে যাই, লং ড্রাইভেও মাঝে মাঝে যাওয়া হয়। দেন হচ্ছে এটাই, তখন বললো যে তার সাথে তো আপনি 2বার গিয়েছেন, একবার যাওয়ার পরে 3 বছর গ্যাপ নিয়ে আবার গেলেন, ওখানে কিছু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা ছিল, ওগুলো আপনি তখন কিভাবে নিয়েছেন? আমি সে দেখেন সে তো কেটে 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 শোটা যে টপিকসটা হিট হয় সেটা করে। দেখেন ওর মধ্যে আমাকে একটা সিন ছিল, আমার হাতে চুমু দিল, সেই সিনটাও কিন্তু সে আমাকে দেখালো না, মানে অন স্ক্রিনে অন এয়ার করলো না। এটা তো তার প্রবলেম। তো তার সাথে এত ভালো রিলেশন যে আমার হাতে চুমু দেয়, তাহলে বুঝেন তার সাথে আমার কত ভালো রিলেশন। এখান থেকে ভাইরাল হলো কি জয় আমাকে চুমু দিতে চায়, জয় চুমু দিয়েছে, মানুষের যে ভালো লেগেছে নিউজ করেছে লাইক দিস। সেকেন্ড কথা আমি বলেছি যে বললো যে আপনি যে শোগুলো করেছেন, আপনাকে বললো যে আপনার যে কাজিনগুলো আসে আপনার সঙ্গে, এরা আপনার আসল কাজিন না, সব বয়ফ্রেন্ড। এই ইন্টারভিউ আমিও দেখেছি যে তিনি খুব খুব কনফিডেন্টলি বলছিলেন যে এরা কি আপনার আপন ভাই। হ্যাঁ আপন ভাই, কাজিন কিরকম কাজিন। হ্যাঁ আমার কিন্তু তখন যে ছেলে দুটো ছিল, একটা আমার আপন মামাতো ভাই, একটা আপন খালাতো ভাই। সে এসেছে লন্ডন থেকে, ইউকে থেকে। সে এমন ভাবে বললো ছেলেগুলো তো আসলে ছোট মানুষ, মানে 1 বছর ছোট মানুষ তো ছোট আমার। সে লজ্জা পেয়ে গেল, কারণ আমরা যেভাবে অভ্যস্ত কথা বলতো ওরা তো সেটা না, অভ্যস্ত না, আর থাকে আবার দেশের বাইরে। সে ইতস্ততা বোধ করলো, ফার্স্ট থিং। সেকেন্ড কথা বললো যে আপনি ডক্টর হয়েছেন, আপনি কি আসলেই পড়াশোনা করে হয়েছেন? থার্ড থিং, আপনি এত টাকার উৎস কি আপনার? ফোর্থ থিং, আপনার ফ্যামিলির কি আসলে আছে? এগুলো মানে এরকম কথাবার্তা। তা আমি তখন ওই যে মাঝখানে আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলাম, ব্যাখ্যা করেছিলাম, ব্রিফিং, সেগুলো কিন্তু সে রাখে নাই, না রেখেভাবে করেছে। তখন আমি ভাইকে বলছিলাম ভাইয়া এই শোটা আপনি অফ করবেন, দেখো মিষ্টি পাবলিশ করা হয়েছে, তুমি বাসায় আসো, পরে বাসায় ইনভাইট দিলে এটা সেটা। আমার ফ্যামিলি থেকে তো সেই আমাকে গালিগালাজ, তুমি এরকম শো করেছো, এখনই এটা আমি করব, মামলা করব, এটা উঠায় ফালানোর জন্য। তখন ভাইয়া বলাতে আমি চুপ হয়ে গেলাম। 3 বছর পরে আমি আবার গেলাম, সেটার মাঝখানে সেরকম একটা আবার আমাকে বললো যে কিছু করবো না, আবার শুরু করে দিল, আপনি রাতে কেন টেক্সট করেন, এটা করেন সেটা করেন। তো ভেরি মাচ প্যাথেটিক দ্যাট টাইম। এটা নিয়েই ওই মানে যারা এসেছিলেন তারা প্রশ্ন করলো যে ওই টাইম আপনার মনোভাবটা কেমন ছিল যখন আপনি শোটা দেখেছিলেন, লেট মি ক্লিয়ার। তখন আমি বললাম দেখেন ওই টাইমে আমার এমন মুড হয়েছিল, যখন আমি অন ইয়ার দেখলাম, আমার সিনিয়র না হলে জুনিয়র হলে আমি থাপড়াইতাম। আমি কিন্তু এটা বলেছি, তখন ভাইরাল হলে কেউ আমি থাপড়াতে চেয়েছি, আমি ওই শোর পরিপ্রেক্ষিতে কিন্তু এটা বলেছি।
এইটা দেখার পরে জয় ভাইয়া তখন ছিল হচ্ছে ইউএসওতে, আমারও যাওয়ার কথা ছিল প্রোগ্রামটা, আমি যাই নাই। মানে আমার অন্য একটা কাজ এখানে ছিল বলে ইউএসওতে আমি যাইনি। সে তো ওখানে টাইমিং ডিফারেন্স, আমার এখানে সকাল হলো ওখানে রাত। সে না দেখে সে সুন্দর একটা আমাকে বয়ান দিয়ে দিল, দিয়ে বললো কুকুরের কাজ কুকুর করছে, এরকম এরকম আবলা চাবলা। তখন আমার রাগ উঠে গেছে যে আমি দেখেন তাকে তো থাপড়াইতে চেয়েছিলাম, এখন আসলে থাপ্পড় মারা উচিত আসলে ওকে। ও আমাকে কুকুর বলার সাহস তোকে কেউ দেয় নাই, তো ভালো, ও কুকুরের কাজ কুকুর করুক, আমার কি। তো যাই হোক, তার তো আমাকে ফোন করে, আমি কিন্তু ফার্স্ট দিন বলি আমি আসতে চাচ্ছি যে তার কিন্তু ফোন করে আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল, একে অপরের সঙ্গে। সে কিন্তু ওখানে ছিল, বলতে পারতো। ওই সে তো একটা ভয়েস পাঠালো, সেটা পাঠানোর আগে তো আমাকে জিজ্ঞাসা করতে পারতো, মিষ্টি হোয়াটস গোয়িং অন, না জিজ্ঞাসা করেই সে আমাকে নিয়ে এত বড় একটা স্টেটমেন্ট দিয়ে পাঠিয়ে দিল। এটা তো খুব প্যাথেটিক। নানান সময় আপনার নামটি অনেক, যেটা বলা যেতে পারে যে বিভিন্ন টাকাওয়ালা বা বড় যেটা বিজনেসম্যান বা নানান মানুষের নামের সাথে আপনার নামটি জড়িয়েছে। বা অনেক সময় বলেছে, যেমন জয় ভাই বোধহয় একটা প্রশ্ন আপনাকে করেছিল যে আপনি নাকি জিকে শামীমের গার্লফ্রেন্ড ছিলেন। এই যে এত ধরনের কথাবার্তাগুলো উঠছে, এগুলো কি আদৌ কোনো সত্যতা আছে? নাই, দেখাতে তো পারবে না। আমার কথা হচ্ছে দেখাও প্রমাণ তো কাগজে কলমে হাতে হয়, দেখাতে পারবে না। কেউ দেখিয়ে প্রেম করে? অবশ্যই। আপনার সঙ্গে যদি আমার ভালো রিলেশন থাকে, কিছু না কিছু ক্লু তো থাকবে। কি হলো, একটা নায়িকা একজন জার্নালিস্টকে আমার নামে যে কমপ্লেন করলো, করার পরে সেই জার্নালিস্ট নায়িকাকে ভালোবেসে আমাকে নিয়ে একটা এরকম জিকে শামীম নিয়ে একটা ক্যাপশনস দিল, তখন ক্যাসিনো নিয়ে। এটা সেই সাংবাদিক আবার আমাকে বলেছে। আমার খুবই কাছের এখন সেই ভাইয়া, সে দেখা করতে অনেকবার চেয়েছে, আমি এখন আর চাই না, কারণ তোমার যা বাস দেওয়া তুমি তোমাকে দিয়েছো, রাইট? তো আমি কেন তোমার সাথে এখন দেখা করব? এটাই বলে না, আমি তো বুঝতে পারি নাই। আমি বুঝতে পারেন না, এটা তো আপনার ব্যাপার। আরো কিছু নতুন নতুন টপিক্সের মধ্যে আমার নাম জড়াও, আমি চাই। আমি তোর ইচ্ছা করে বলি যে আমার তো শেখরা হচ্ছে আমার বয়ফ্রেন্ড, আমার সৌদি বাচ্চারা আমার জন্য পাগল, আমি ইচ্ছা করে করে এখন বলতেছি। হ্যাঁ, আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তার আমি ওকে বিয়ে করতে যাবো কেন? শাকিব খানকে বিয়ে করার বলছে যে শাকিবকে আপনি বিয়ে করতে চাচ্ছেন, সে বেশি পড়াশোনা জানে না। আপনি এটা না, বলছে যে শাকিব খানকে আপনি কেন বিয়ে করতে চাচ্ছেন, তার টাকা দেখে। আমি সে তার কয় টাকা আছে, সে তো বিলিনিয়ার্স না। আমি সেদিন দুবাই যাই, আমার ওখানে রেসিডেন্স আমার ফ্যামিলির, বিজনেস আমার ফ্যামিলির, তো করলে তো আমি দুবাই শেখকেই করতে পারি, তাই না? যদি ম্যারিড পার্সনকেই বিয়ে করবো বা টাকাওয়ালাকেই করবো, তাহলে তো বাংলাদেশে অনেক বিলিনিয়ার্স আছে, রাইট? তাদেরকে আমি করবো। শাকিব খান কেন? ওয়াই শাকিব খান? ইয়েস অর নট? যদি ম্যারিড পার্সনই করি তাহলে ওয়াই শাকিব খান? তাহলে তো মানে ওই সব দেখে যদি করি, রাইট, তাহলে তো অনেক বিলিনিয়ার্স আছে টাকা দেখে, ম্যারিড পার্সন দেখে, দ্যাটস দ্য থিং। বুড়ো আঙ্কেল দেখে করতে পারি, রাইট? তো কেন শাকিব খানকে আমি টাকা দেখে বিয়ে করতে যাবো? হয়তো এরকম কোনো প্ল্যান আছে কি শেখদেরকে বিয়ে করার? সেটা টাইম এখন আমি যাই না, আমি কখন কি করে আমি নিজেই যাই না, দ্যাটস দ্য প্রবলেম। আচ্ছা, সো বলা যেতে পারে যে কোনো কিছু প্রি প্ল্যান করা না, তাই তো? আমার কোনো কিছু প্রি প্ল্যান করা হয় না। আচ্ছা, অনেক সময় আমরা দেখি যে আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি বা যে কোনো দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতেই একটা দুটি সিনেমা করার পরেই হুট করে একজন নায়িকা একটি ফ্ল্যাটের মালিক হয়ে যান, হুট করে তিনি একটি দামি ব্র্যান্ড নিউ কারের মালিক হয়ে যান, এবং অনেকেই বিলাসবহুল জীবনযাপন করছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি একটু জানার চেষ্টা করা হয়, তাদের দেখা যাচ্ছিল যে আগে তারও ওরকম স্টেবিলিটি ছিল না, বা একটা বাসায় হয়তো খুব জীর্ণশীর্ণ একটা বাসায় এসে ভাড়া থাকতেন, এরকম অবস্থা থেকে এই অবস্থায় চলে এসেছেন। তো তাদের নামও দেখা যায় যে বিভিন্ন, আমি যদি সুগার ড্যাডির কথা বলি, বা অনেক বেশি যারা বিতর্কিত ব্যক্তিত্ব আছেন, নানান সময় নানা অনৈতিক কর্মকাণ্ডের জন্য জেল হাজতে আছেন, তাদের নামের সাথে নাম জড়িয়ে যায়। তো আপনার ক্ষেত্রেও কিন্তু তেমন একটি ঘটনাই ঘটেছে। ঘটনা যা ঘটে সেটা তো আসলেই যে ঘটে সেটা কিভাবে জানি, ঘটনাটাই বেশি। আর হচ্ছে নায়ক নায়িকাদের নিয়ে একটু বেশি ট্রোলিং থাকবেই, ঠিক আছে, এটা স্বাভাবিক। কন্ট্রোভার্সি না থাকলে তো হয় না। যেমন বলিউডে দেখেন একটা সিনেমা রিলিজের আগে অনেক রকম জিনিস তারা ক্রিয়েট করে, মারামারি ক্রিয়েট করে, থাপ্পড় দেয়, তারপরে কি করে ওর বয়ফ্রেন্ড বলে, আবার কি জেলে যাওয়ার অভিনয় করে, অনেক কিছু করে তারা কি করে কনসেন্ট্রেশনটা ওই দিকে নেওয়ার চেষ্টা করে। সো বাংলাদেশে তো এরকম হবে, তাই না? এটা তো কিছু না। আর এই যে বারবার এই যে কিছু মানে কথা, যে সুগার ড্যাডি, সুগার আন্টিটা আসলে মানুষজন কেন বলে বুঝি না। এটা আমি মানে কয়েকদিন ধরে শুনছি। আরও কথা বলবো, অনেক কিছু বলবো, তার আগে একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, সময় হয়েছে আবার একটি বিরতি নেবার। দেখতে থাকুন স্টারকাস্ট, ফিরে আস ঠিক করে।
প্রিয় দর্শক, স্বাগত জানাই বিরতির পরে আরও একবার বিজয় টিভির নিয়মিত আয়োজন স্টারকাস্টে। আমাদের সঙ্গে আছেন চিকিৎসক, চলচ্চিত্র অভিনেত্রী মিষ্টি জান্নাত। বিরতির পরে স্বাগত আপনাকে। যেই টপিকটি নিয়ে আমি কথা বলতে চাই, আসলে আমি ইন্টারভিউ নিতে আসার আগে থেকেই চিন্তা করে আসছিলাম যে এই টপিকটি নিয়ে আমাকে কথা বলতে হবে। সেটা হচ্ছে তমা মির্জা আপুর সাথে আপনার কী হয়েছিল? আমার আসলে তমা মির্জা আপুর সঙ্গে কিছুই হয়নি। যখন জয় ভাইয়ের মানে এই ব্যাপারটা বললাম না, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সমস্ত জায়গায় ভাইরাল হলো, তখন সে আসলে না বুঝে সে একটা আমাকে নিয়ে ইন্ডিকেট করে, আমার নাম লেখেনি, আপনি করে একটা স্ট্যাটাস দিল। শুধু সে না, অনেকেই দিল, উনি দিল, কিছু ইনফ্লুয়েন্সাররা দিল, তারপরে সাথে কিছু মডেল কোরিওগ্রাফার, আমি দেখেছি সব স্ক্রিনশট আমার কাছে আছে। আচ্ছা, এই হলো। তখন আমি তাকে নিয়ে কিছু বলিনি। তখন কিছু জার্নালিস্ট এসে আমাকে বলছেন যে আপু এটা নিয়ে কিছু বলতে চান কিনা। আমি বললাম না, আমি আসলে কাউকে নিয়ে কিছু বলতে চাই না, আসলে অনেকেই আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে, আপনি করে লিখেছে, তাদের ব্যাপার, তাদের পার্সোনাল প্রবলেম। তারা যদি এখন ভুল বুঝে আমাকে ইলিটারেটের মতো, আমি যেটা বলেছি তো বুঝতে হবে, আমার কাছে তো সব ভিডিও আছে, টোটাল না দেখে ক্যাপশনস দেখে আমাকে জাজ করে, তাহলে আসলে এই ব্যাপারে আমার কিছু বলার নেই। তখন আবার আমি কিছু টপিকস আমাকে জিজ্ঞাসা করলো আমাকে নিয়ে, লাইক আপনি যে এত সুন্দর দেখতে, সবাই লিখছে আপনি ওনার ক্রাশ, এত ভালো লাগে, ডাক্তার আপনি, এরকম অনেক ক্যাপশনস, আপনি কেন সিনেমা পাচ্ছেন না বা এতদিন করছেন না কেন। আমি তখন বললাম যে দেখেন, আমি তো পড়ালেখানে খুব বিজি, আমি খুব মানে টাফেস্ট একটা স্টাডি করেছি ডক্টরি, সবাই জানেন আমার এভরিডে প্রেজেন্ট হতে হয়, ওখান থেকে ওখানের বাইরে টাইম নিয়ে আমি আজকে এগুলো করছি, প্রেশারের বাইরে, তো এটা এজন্য নেই। আরও সেকেন্ড কথা হচ্ছে, দেখেন আমি সিনেমা করি, আমার যোগ্যতা যদি আমি উঠতে পারি, আমি অনেক বড় সুপারস্টার হব। আর আমি কারোর পা চেটে চেটে, হাত পা ধরে ধরে ডিরেক্টর, প্রডিউসার, মানে নায়ক, বয়ফ্রেন্ড বা হাজবেন্ড বানিয়ে আমি নায়িকা হতে পারবো না বা আমি হইনি। আমি মিষ্টি জান্নাত, আমি আমার যোগ্যতাই হয়েছে, যতটুকু হয়েছি। বলে কি তখন বলছি গিভ অ্যান্ড টেকের অফার আসে কিনা, এসেছে কিনা, বলছে ডেফিনেটলি এসেছে, বাট সেগুলো আমি করিনি বলে আজকে আমার কাজ কম। আমি বললাম যে গিভ অ্যান্ড টেক কোথায় নাই মেয়েদের? আপনি ধরেন, আমি যখন মেডিকেলে পড়ি, আমার একটা স্যার আমাকে অফার দিয়েছিল, একটা ভিডিও দেখেছিল, যেটা আপনি আমাকে একটু প্রশ্ন করলেন, প্রভাপুর, ওটা দেখি আমাকে সে ইমপ্রেস করতে চেয়েছিল। আমি ওনার নামে কমপ্লেন করার কারণে আমি 4 বার ফেল করলাম এক সাবজেক্টে। তারপরে দেখেন, মানুষ 5,000 টাকা বা 10,000 টাকা একটা মেয়ে যদি জব করতে যায়, আমি দেখেছি, আই স ইন মাই ওন আইস, তারাও পর্যন্ত বসদের কাছে বা তার আপার লেভেলের কাছে তাকে স্যাক্রিফাইস হতে হয় বা হেনস্থার শিকার হতে হয়। মেয়েদের তো সব জায়গায় এরকম থাকে। আপনি মিডিয়া নিয়ে কেন শুধু বলছেন? আমি কিন্তু ভালোর জন্য বললাম যে খালি মিডিয়াটা কেন বলেন আপনারা জানেন? কারণ হচ্ছে মিডিয়াটা নিয়ে মানুষের একটা ফ্যাসিনেশন থাকে, অ্যাট্রাকশন থাকে, ভালো করে বলতে যে আমি ফেসে গেছি। এটা দেখার কারণে তখন তমা আপু না বুঝেই আমাকে কোনো কথা নেই একটা আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছে 10 কোটি টাকার। তাকে নাকি আমি মানহানি করেছি, কারণ যে কিছু ক্যাপশনসে ওনার নাম ওই যে ফার্স্টে জিজ্ঞাসা করেছিল, টুকটাক বললাম যে আমি তাকে নিয়ে কিছু বলতেই চাই না, এতটুকু বলে দেন আমি আমার কথাই চলে এসেছি। বাট ওটাকে কী করেছে, কাট করে কপি পেস্ট করে ওনার অ্যাঙ্গেলে করে নিউজগুলো করেছে। বাট আমি তো জানি আমি কি বলেছি, বিকজ আমি যখন অফিসে আমি ইন্টারভিউ দিই, তখন আমার ফোনটা অন করে আমি ইন্টারভিউ দিই, কারণ আমি জানতাম এরকম একটা কিছু হবে, আমি জানতাম। কারণ 2-1 দিন ধরে সাকিব ভাইকে নিয়ে, রাইট, যেমন সাকিব ভাইকে নিয়ে ওর আগের দিন হলো এডুকেটেড না আমি বলে ফেলেছি, বাট আমি কিন্তু ওই জন্য বলি নাই। আমি বলেছিলাম, আমাকে বলেছি সাকিব খান যদি আপনার হাজবেন্ড হয়, কোন দিক থেকে আপনার মানে নেগেটিভ? উনি তো সব দিকে পজিটিভ আছে। আমি তখন বললাম সব দিকে আছে, বাট কিছু দিকে নাই। সে সুপারস্টার, গুড লুকিং, হি হ্যাভ এভরিথিং, নেম, ফেম, মানি, বাট আমার দুটো দিক থেকে নেই, বিকজ আমার ফ্যামিলি চায় না কোনো ম্যারিড পার্সনকে বিয়ে দিতে। একটা জিনিস, কারণ তার 2টো বউ আছে, বাচ্চা আছে। সেকেন্ড থিং হচ্ছে আমার ফ্যামিলিতে সব গ্রাজুয়েশন, ভাইয়া তো আর গ্রাজুয়েশন করে নাই, সো ওই ব্যাপার দুটো আছে। আমি কিন্তু এই দুটো কথা বলেছি যে ওই দিকে ভাইয়ার এডুকেশন লেভেলটা আমার সাথে একটু কম, স্বাভাবিক। আমি কিন্তু সত্য কথা বলছি, এখন সত্য কথা মনে করেন ট্রোল করা শুরু করছে, হ্যাঁ সাকিব খান মাইন্ড করবে। সাকিব ভাই পর্যন্ত আমাকে টেক্সট করেছে, সাকিব খান এই তুমি আমাকে এরকম একটা কথা বলতে পারলা? আমি বললাম ভাইয়া আমি এরকম কথা কখনো বলি? হ্যাঁ, আমি খুবই সত্য কথা বলি, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, কারণ আমি ভাইকে মানুষের খাইও না, পড়িও না। আমি আমার যোগ্যতায় উঠেছি, আমার প্রোডাকশন হাউস আছে, আমার প্রোডাকশন হাউস থেকে আমি 3টা ছবি প্রডিউস করেছি, ফাইন্যান্সার ডিফারেন্ট ছিল, সো আই হ্যাভ কোয়ালিটি। ওইভাবে কিন্তু আমি কথাগুলো বলেছি। এইটার জন্য সে আমাকে একটা আইনি নোটিশ পাঠালো না বুঝে। তো আমি দেখেন সেই নোটিশের উত্তরটা কিভাবে দিলেন? হ্যাঁ, এইটাই, আমি আইনি নোটিশ যখন পাঠালো, দেখেন আমিও কিন্তু LLB করছি, ব্যারিস্টারি পড়ছি ইউনিভার্সিটি অফ এসেক্সে লন্ডনে, সেটা কিন্তু কেউ জানে না। 2 বছর আছে আমার, আমরা জেনে গেলাম। হ্যাঁ, তখন আমি বললাম যে সে তো, আমি তো তার নাম বলি নাই, কোথায় আছে নাম? সে বলে ডকুমেন্ট। আমি ওকে ফাইন, আমি ওইটা লিখে আবার পাঠিয়ে দিলাম যে আপনার কোনো ডকুমেন্ট নাই,
আমি কি বলেছি আমি তো জানি, আমার প্রুফ আছে, তো উনি কিভাবে প্রমাণ করবে? তখন আমি লিখলাম যে 3 দিনের মধ্যে এটাকে আমার অ্যাডভোকেট লিখলো, আমি 3 জন অ্যাডভোকেট এটাকে নিয়োগ দিয়েছি, বললো যে 3 দিনের মধ্যে নোটিশটা উঠাতে হবে এবং সাথে 20 কোটি টাকা 3 দিনের মধ্যে জরিমানা দিতে হবে। কারণ দেখেন উনি যখন আমাকে নেটে করলো, কিছু কিছু মানুষ আছে যারা ভুল ক্যাপশন দেখে দিয়ে আমাকে ভুল বুঝেছে, বা কিছু কিছু মানুষ আছে আমাকে পছন্দ করে না, থাকতেই পারে। তো তখন তারা লিখছে হ্যাঁ ভালো করেছে, উনি ভালো করেছে, ওর মুখটা বন্ধ করার জন্য এটাই দরকার ছিল। তো আমি বুঝলাম না কই থেকে, তখন তো আমার মানহানি হয়েছে, রাইট? সেটার জন্য আমি উল্টা একটা চেয়েছি মামলা দিতে। আমি তো পুরো ডিটারমাইন্ডই ছিলাম মামলা দিব। তখন আমাকে শিল্পী সমিতি থেকে আমার ভাইয়ারা ফোন করলো, দীপজল ভাই দেখ এটা তুই কোর্ট পর্যন্ত নিস না, এটা ঠিক না। আমি বলছি ভাই আমি তো কাউকে নোটিশ পাঠাইনি, তাহলে আমি জয়কেই পাঠাতাম, কিন্তু আমি চাইনি যে আর্টিস্টদের মধ্যে গ্যাঞ্জাম থাকুক, তাহলে তো আমি অনেক আগে অনেককেই নোটিশ পাঠাতে পারতাম। আমি পাঠাতে পারি বলে আমি যে পাঠিয়ে দিব, মামলা করতে পারি বলে যে করবো, তাহলে তো আমার নামেও তারা স্ট্যাটাস দিয়েছিল, আমি তো সাইবার ক্রাইমে মামলা করতে পারতাম, বাট আমি তো করিনি। অনেক কথা বললাম এবং আপনিও আপনার নানান রকম অনুভূতির কথা আমাদেরকে জানালেন, অভিজ্ঞতার কথা জানালেন। অনেক ধন্যবাদ আমাদের বিজয় টিভিতে আসবার জন্য, স্টার কাস্টের গেস্ট হয়ে আসবার জন্য। দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে আসলে কি বলার, ভালো আলোচনা করবেন, সমালোচনা করবেন, কিন্তু এমন কোনো সমালোচনা কাউকে করবেন না যেটার জন্য তার মানে, আমি তো মনে করেন মেন্টালি খুব স্ট্রং, আমাকে আসলে নিচু করা খুব মানে টাফেস্ট জব, এটা কেউ পারে না এই পর্যন্ত। কিন্তু অনেকের কিন্তু মন খারাপ হয়, আমার হয় না। যেমন ওই যে অনেকের হয় যারা স্ট্যাটাস দিয়েছে বা হয়েছে, বা যারা ক্যাপশনস আপনারা বিভিন্ন দিচ্ছেন বা আমাকে নিয়ে দিচ্ছেন, ভুল বুঝছেন, ভুলটা বুঝবেন না, ভুল না বুঝে আপনারা আসলে টোটাল জিনিসটা দেখার চেষ্টা করেন। আর শুধু এমবিকে নিয়েই কমেন্ট করতে আসবেন না, ব্যাড কমেন্ট, ভালো কিছুও লেখেন। কারণ দেখেন আপনারা যদি ব্যাড কমেন্ট করেন, আমরা যখন দেশের বাইরে যাই, বিভিন্ন জায়গায় যখন পরিচয় দিই, কারণ আমি কিন্তু পরিচয় দিতে পারি না যে আমি একজন আর্টিস্ট, যখনই বলি বাংলাদেশের আর্টিস্ট বা পরিচয় দিই, বা আমার ফ্যামিলির কাছে দেশের বাইরে যে বলে তুমি নায়িকা বাংলাদেশের, মানে আপনাদের এই কমেন্টগুলোর জন্যই কিন্তু আমরা অনেক নিচু হয়ে যাচ্ছি। সবাই কিন্তু ভালো মানে খারাপ ফ্যামিলি থেকে আসে না, অনেকেই আছে এখানে ভালো ফ্যামিলি থেকে আসে, ভালো ফ্যামিলি বিলংস করে। সো প্লিজ আপনারা যখন কমেন্ট করবেন ওটা দেখে দেখে কমেন্ট করেন, এটাই রিকোয়েস্ট। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের পছন্দের কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন বিজয় টিভি।